সম্পর্কে আমরা উইল ওয়াচ আউট। 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটারাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের মানে অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে দেখব। এবং যদি আমরা ধরা পড়ে সেখানে যে সেখানে কোলাটারালবিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব। তো এটা আমরা করতে যাচ্ছি, কারণ এগুলো না হলে এখানে কিন্তু গভর্নেন্স যেটাকে আমরা বলি ওটা কাগজে বুলি হয়ে থাকবে, সেটাকে কার্যকর করা যাবে না। আমরা এখানে বুলির কথা আমরা বহু বছর বলে আসছি, গভর্নেন্স গভর্নেন্স গভর্নেন্স, এটা কতদিন ধরে, 20 বছর, কিন্তু প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করিনি। তো এটা একটু শুরু করা হলো, আমি মনে করি যে আমরা কঠোরভাবে করব এবং এই কমপ্লায়েন্স থাকতেই হবে, এই জবাবদিহিতা থাকতেই হবে। সেটা জবাবদিহিতা টু দ্য স্টেক হোল্ডার্স, ডিপোজিটরদের প্রতি জবাবদিহিতা, সেটা শেয়ার হোল্ডারদের প্রতি জবাবদিহিতা। এগুলো না থাকলে পরে আমাদের এই ব্যাংকিং খাতের উত্তরণ ঘটবে না। আমরা আরও করছি, যেটা কথা কিছুটা বলা হয়েছে, রিস্ক বেসড সুপারভিশন আমরা চালু করেছি। জানুয়ারির 1 তারিখ থেকে এটা পুরোপুরিভাবে চালু হবে, আমাদের সবগুলো ব্যাংকে চালু হবে। এখন তো 56টা ব্যাংক হয়ে যাবে, তাই না? 57টা ব্যাংক হয়ে যাবে, পুরো 57টা ব্যাংকেই এটা চালু হবে। এবং এটা আমরা মনে করি এটার সাথে আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি। আমরা 50টা, আমাদের প্রায় 500 ইন্সপেকশন টিমে 500 মেম্বার, 550 মেম্বার আছে। 50 জনকে আমরা ফরেন্সিক অডিটে স্পেশালাইজ করব এবং এই ব্যাপারে ট্রেনিং প্রোগ্রাম আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশে ফরেন্সিক অডিট লাগবে। আমাদের যে ধরনের মানসিকতা, যে ধরনের চুরি চামারি হয়, এখানে যদি ওটাকে আমরা না আনতে পারি আমাদের প্র্যাকটিস অফ সুপারভিশনের মধ্যে, আমরা কিন্তু চোর ধরতে পারবো না। এবং চোর পালানোর পরেই বুদ্ধি বাড়বে, সেই বুদ্ধি বাড়িয়ে আমাদের বেশি লাভ হচ্ছে না, লাভ হবে না। চোরটা আগেই ধরতে হবে। সেই জন্য আমরা ফরেন্সিক অডিটর, আমরা বাংলাদেশ ব্যাংকই 50 জনকে আমরা ইনিশিয়ালি ট্রেনিং দিয়ে আমরা করে নেব। কারণ বাংলাদেশে আমরা এখন যেটা দেখেছি, আমাদের দেশে কোনো ফরেন্সিক অডিট করার মতো কেপিএমজি শুধুমাত্র কিছুটা ক্যাপাসিটি ডেভেলপ করেছে, তাছাড়া আর কারোই নেই। এইটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই অন্তত 10টা প্রতিষ্ঠান ফরেন্সিক অডিটে সুন্দরভাবে গড়ে উঠুক এবং বাংলাদেশ ব্যাংকেরও ক্যাপাসিটি আমরা ডেভেলপ করব। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণে। একটা হচ্ছে ইট গিভস এ লিগাল স্ট্যাটাস, এবং সেই লিগাল স্ট্যাটাসটাকে তারা ব্যবহার করতে পারবে টু স্ট্যান্ড আপ এগেনস্ট প্রেশারস ফ্রম পলিটিক্যাল প্রসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। পৃথিবীর সব দেশেই, যারা একটু উন্নত দেশ, সেখানেই কিন্তু সেন্ট্রাল ব্যাংকে স্বাধীনতা দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংকের যারা নেতৃত্ব দেন গভর্নর হিসাবে, তাদেরকে কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসও দেওয়া হয়। সেটা সাধারণত মন্ত্রী পর্যায়েরই হয়, প্রত্যেকটা দেশেই তাই। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে ফায়ার করা যায় না। কেন ফায়ার করা যায় না? হ্যাঁ, তারা যদি ঘুষ খায়, তারা যদি কোনো অপকর্ম করে, সেই কারণে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু সেটা করতে হবে জুডিশিয়াল প্রসেস। সুপ্রিম কোর্টের জাজদের দ্বারা যদি নির্ণয় করা হয় যে সে দোষী, অর্থাৎ হি হ্যাজ এ কজ টু বি ফায়ার, তাহলে বাংলাদেশে বর্তমানে যে পলিসি সেটা হলো একটা ফোন কলের মাধ্যমে ফায়ার করে দেবে। তাহলে পরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ফেডের চেয়ারম্যানকে এতদিনে 50 বার ফায়ার করে দিতে পারতেন, কারণ হি হ্যাজ অ্যাটলিস্ট 50 বার বলেছেন আই ওয়ান্ট টু ফায়ার, কিন্তু পারেন নাই, কারণ চাইলেও হবে না, আইনগতভাবে হি হ্যাজ নো পাওয়ার টু ফায়ার। এই জিনিসটা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকে আছে, সেটা কানাডা বলি, আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, ইউকে বলি, পাকিস্তান বলি, সব জায়গায় কিন্তু আছে, আমাদের নেই। এই জায়গাটা আমি মনে করি যে আমাদেরকে ক্ষমতায়ন করা দরকার আছে। এবং অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংককে ক্ষমতা দিলেই হবে না, লিডারশিপেরকে ক্ষমতায়ন করার সাথে সাথে তাকে লিডার হিসেবে চয়েসও করতে হবে। আমি এমন কোনো ব্যক্তিকে যদি চয়েস করি, যে ব্যক্তি আমার কথা শোনার জন্য বলার আগে দাঁড়িয়ে সেটাকে বাস্তবায়ন করবে, তাহলে কিন্তু ওই ক্ষমতা তাকে দিয়ে লাভ। আমরা তো দেখেছি দুদক কী করেছে, ঠিক করে। তো ওই ধরনের প্রতিষ্ঠান নখদন্তবিহীন দুদকের চেয়ারম্যান বলেছেন আমরা হচ্ছে নখদন্তবিহীন ব্যাংক। তো
তো আমরা তো নগ্নবিহীন ব্যাঘ্র হতে চাই না। তা আমরা চাই লিডারটাকেও যেন সিলেকশনটা ঠিকভাবে হয়, লিডারের যেন অন্ততপক্ষে মোরাল অব্লিগেশন থাকে যে কোনো ধরনের চাপ আসলে আমি দেব না, এবং যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আমি দরকারি পদত্যাগ করবো, কিন্তু চাপ মেনে নেব না। এই ধরনের মোরাল প্রিন্সিপাল লোকজন বাংলাদেশে আছে এবং তাদেরকে বেছেই আনতে হবে। এখানে সনাতন যে পদ্ধতিতে করা হয়েছে আমলাতান্ত্রিকভাবে বা আমলাদের মধ্য থেকে, সেটা করলে পরে আমরা কিন্তু মিস্টার ইয়েসম্যান পাবো, আমরা এফেক্টিভ গভর্নর ভবিষ্যতে পাবো না। যারাই কোনো রকম গভর্নেন্সের দিক থেকে পলিসি ফেলিয়ার করবেন আমরা তাদেরকে হস্তক্ষেপ করব। আমরা কিন্তু এখানে নির্মোহভাবে কাজ করার চেষ্টা করব। আমরা অবজার্ভ করছি, অ্যালিগেশন দেখছি, আপনাদের মাধ্যমেও আমরা খবর নিচ্ছি, পত্রিকাতে যখন উঠে সেটাকেও আমরা যাচাই করি। অনেক ক্ষেত্রে সেটা সত্য, কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা এটাও বলবো আপনাদেরকে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ পরিহার করবেন। এটা আমাদের জন্য কারোর জন্য ভালো নয়, আপনাদের জন্য ভালো নয়, আপনাদের কোয়ালিটিকে অ্যাসেস কমিয়ে দেয়, আমাদের জন্য ভালো নয়, আমাদেরকে ভুল পরিচালিত করতে পারে। সেটাকে অ্যাভয়েড করবেন। কিছু আছে আপনাদের মধ্যে, কিছু উদ্দেশ্য প্রণোদিত আছে বলে আমি এই কথাটা বললাম। ব্যাংক রেজলিউশন ইজ পার্ট অফ দ্য গভর্নেন্স প্রসেস। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে নেওয়া। আমরা সময় দেব, একটা ওয়েট ফর দ্য তাদের যে প্ল্যান, সেই প্ল্যান যদি ঠিকমতো কার্যকরভাবে অগ্রগতি দেখাতে পারে আমরা সেখানে হস্তক্ষেপ করব না। যেমন ইসলামী ব্যাংকের কথাই ধরি, আমরা হস্তক্ষেপ করি না, কারণ তারা ব্যাপকভাবে ডিপোজিট মোবিলাইজ করে ডেসপাইট ভেরি হাই লোন লস, প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর তাদের এনপিএল, তার মধ্যে 70,000 কোটি টাকাই হচ্ছে সাইফুল ইসলামের কোম্পানি, অ্যান্ড তার আলটিমেট বেনিফিশিয়ারি সে। আন্ডার দ্য ডিপোজিট গ্যারান্টি স্কিম 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার, সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবং আমরা যেটা দিয়ে প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে। ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে, 2 লক্ষ টাকা অথবা যার হাইয়েস্ট পরিমাণ তার নিচে সেই পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে তখন সে ডিপোজিট হোল্ডার টাকা থেকে ব্যবহার করতে পারবে তার ইচ্ছা মতো। আমরা আশা করব যে কেউই যেন 2 লক্ষ টাকা দিলেও তার যে প্রয়োজন না থাকে সে যেন না তোলে, সে টাকাটা সেখানেই থাকবে, এবং সেটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট আর্ন করবে, অন্যান্য ইসলামিক ব্যাংকের সাথে কম্পিটিটিভ হারেই হবে। আমি ডিপোজিটরদেরকে আরেকটু বলবো যে এই ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের দিক, সরি পেড আপ ক্যাপিটালের দিক থেকে সবচেয়ে শক্তিশালী ব্যাংক বাংলাদেশে, 35,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, এবং অথরাইজ ক্যাপিটাল 40,000 কোটি টাকা। তো এটার একটা বিশাল শক্তি, এদের লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণ আছে, সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই ব্যাংকটা আমরা মনে করি যেটা যদি ঠিক মতো আমরা করতে পারি, এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট, প্রথম বছর। এটা কেউ বিশ্বাস করে, কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসছে, কিছু করতে হবে না, শুধু এই 20,000 কোটি টাকা খাটালে পরেই তাদের অপারেটিং কস্ট চলে আসবে। তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ নাই। তো আমরা মনে করি যে এই ব্যাংক, এই 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, আমরা এই 750 ব্যাংক নেটওয়ার্কের মধ্যে এগুলোকে ন্যাশনালাইজ করবো। যে রাস্তায় 5টা ব্যাংক আছে সেখানে একটাই থাকবে, 5টা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে, বাকিগুলোকে আমরা অন্য জায়গায় নিয়ে নেব। আমরা এই লোকবলকে ব্যবহার করব যদি তাদের যোগ্যতা সম্পন্ন হয়, প্রোভাইডেড দে আর কোয়ালিফাইড, তাদেরকে আমরা ব্যবহার করব।